বিশাল বড় এই বনটির নাম হলো বৃন্দাবন। এই বনে ছিল বিশাল বড় এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিল রাজুটোনা। রাজুটোনা খুব সৎ আর বিনয়ী পাখি হলেও রাজুর মেয়ে টুনি ছিল সুন্দরী আর ভীষণ অহংকারী। টুনি রাজকুমারীকে দেখলে বনের পাখিরা ভীষণ ভয় পেত। কি রে মা টুনি, তুই এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছিস শুনি? কোথায় আবার যাবো বাবা? বন ভ্রমণে বের হচ্ছি। এভাবে সারাদিন রাজ্যে বসে থাকতে আমার আর ভালো লাগে না। বনে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কারোর কোনো ক্ষতি করবি না, এই বলে দিলাম। পাখিদের সাথে ভালোভাবে মিশবি। শোনো বাবা, আমি হলাম রাজকুমারী টুনি, আর আমি এই বনের সব থেকে সুন্দরী পাখি। আর আমি কিনা পাখিদের সাথে মিশবো? আমি আমার মতো চলতে ভালোবাসি। টুনি তার বাবার মুখের উপর এভাবেই কথা বলে সেখান থেকে চলে যায়। ও বাবা, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, কিন্তু আমার কোনো কথাই শুনতে চায় না। জানি না আমার মেয়েটা কবে বুঝতে শিখবে। রাজুটোনা তার মেয়ের জন্য চিন্তা করতে থাকে। আরে বাহ, এই গাছটায় তো দেখি কতগুলো আম ধরেছে। কি সুন্দর পাকা পাকা আম। এই সবগুলো আম যদি আমার রাজ্যে নিয়ে যেতে পারি তাহলে বেশ হবে। এই সুন্দর আমগুলো আমার কক্ষে মানায়। টুনি প্রহরীকে নিয়ে আম গাছের আমগুলো পাড়তে থাকে। এমন সময় আম গাছের মালিক কবুতর সেখানে চলে আসে। কি রাজকুমারী টনি, আপনি আমার কাছের আমগুলো নিচ্ছেন কেন? নিয়ে যাবেন না এভাবে। এই আমগুলো বিক্রি করে যে আমি আমার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করব। কি আয় পাখি আয়, তুমি কিনা আমাকে বাধা দিচ্ছ? না না, তোমার এত বড় সাহস! রাজকুমারী টুনিকে কিনা বাধা দেয়া? এবার একদম গাছ কেটে দিব, এই বলে দিলাম। না না রাজকুমারী, এমনটা করবেন না। আপনার যত ইচ্ছে আম নিয়ে যান, আমি কোনো বাধা দিব না। টুনি কবুতরের কথা শুনে ভীষণ হাসতে থাকে আর নিমিষেই পুরো গাছের আম নিয়ে রাজ্যে চলে যায়। সুখী, এবার কি হবে? আমাদের মেয়েটার আমরা চিকিৎসা করতে পারবো না। জানি না কবুতর, এভাবে আর কতদিন ধনীদের হাতে আমাদের শিকার হতে হবে। তারা ভীষণ কাঁদতে থাকে। এভাবেই রাজকুমারী টুনি সারাক্ষণ বনের কারো না কারো ক্ষতি করত। কখনো কারো ফসলের জমি, কখনো বা কারো ফল ফলাদির গাছ। রাজকুমারী টুনি দিন দিন আরো অত্যাচারী হয়ে ওঠে। কাকুলি, মাছটা কিনে আমরা ঠকে যাইনি, তাই না বলো? মাছটা বড় হিসেবে দামটা একদম কম আছে। ঠিক বলেছ কালু, কতদিন হলো বড় মাছ খাওয়া হয় না। আজ দুজনে পেট ভরে বড় মাছ খাবো। হ্যাঁ কাকুলি, মজা করে রান্না করবে। এমনি এমনি কি আর সকাল সকাল বাজারে গিয়েছিলাম? কালু কাকুলি এভাবে গল্প করতে করতে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎ তারা রাজকুমারী টুনির সামনে পড়ে যায়। এ কি, তোরা তোরা এত সকালে রাস্তায় কেন? তোরা জানিস না নাকি, হ্যাঁ, যে সকাল সকাল আমি রাস্তায় হাঁটতে বের হই? ছি, সকাল সকাল তোদের কালো চেহারাটা আমাকে দেখতে হলো। ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আমাদের ঘরে কোনো খাবার ছিল না, তাই বাজারে গিয়েছিলাম। কি অন্যায় করে ক্ষমা চাইছিস? দেখি কি কি বাজার করেছিস, সব ফেলে দিব আজ আমি। ওই অহংকারী রাজকুমারী এসব কি করলো কালু? এত আশা করে আমরা মাছ কিনেছিলাম, কিন্তু আমাদের আর খাওয়া হলো না। কেঁদো না কাকুলি, চলো বাড়িতে যাওয়া যাক। তারা মন খারাপ করে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। রাজকুমারী টুনির অত্যাচারে দিন দিন পাখিরা বন ছেড়ে চলে যেতে থাকে। মা টুনি, তুই হলি রাজকুমারী, তোর কাজ হচ্ছে বনের পাখিদের আগলে রাখা, কিন্তু তুই এভাবে বনের পাখিদের সাথে কেন অত্যাচার করিস বলতো? বাবা, আমি পারবো না পাখিদের সাথে এত ভালো ব্যবহার করতে। আমি আমার মতো চলতে ভালোবাসি। কে বনে থাকলো আর কে থাকলো না, তাতে আমি কি করব? টুনি আবারও তার বাবার সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তুই এই বনে থাকবি রে মা? আচ্ছা ঠিক আছে, আমরা এই বনেই থাকবো। আজ পর্যন্ত তোর কোনো কথাতেই তো আমি অবাধ্য হইনি। এরপর ডাইনি তার মেয়ের জন্য জাদু করে একটা বাঁশের ঘর বানায়। নদীর পাশে বাঁশের ঘর হওয়ায় ভীষণ সুন্দর ছিল। আমার ভীষণ ভালো লেগেছে মা। কি সুন্দর বাড়ি, তবে মনে হয় এই বাড়িটা সাজাতে হবে মা। তুমি থাকো,
এরপর ডাইনি ছানা বনে যায় ফুল তুলে আনতে। আর ফুল তুলে এনে তাদের বাসের বাড়িটি সুন্দর করে সাজায়। আর মা মেয়ে সেখানেই থাকতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে। উফ বাবা, কতদিন হলো বনে ঘুরতে যাই না। বনের পাখিগুলো মনে হয় শান্তিতে আছে। যাই, একটু বনে ঘুরতে যাই। টুনি বনে ঘুরতে আসে। আর এমন সময় রাস্তায় টুনির সাথে কমলা বৃদ্ধার দেখা হয়। মাসিমা, তোমার হাতে সোনার হারটা তো দেখছি ভীষণ সুন্দর। আমাকে দাও তো দেখি, দাও। আসলে এই হার আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। সামনেই তো আমার মেয়ের বিয়ে, তাই উত্তরাধিকারী সূত্রে এই হার আমার মেয়ে পাবে। বললেই হলো নাকি? হ্যাঁ, এই হার আমি নিব, কারণ এই হার আমার ভীষণ পছন্দ হয়েছে। না না রাজকুমারী, এমনটা বলবেন না। এই হার যে আমার মায়ের, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। এই হারের সাথে আপনি অন্য হার নিন, তবুও এটা নিবেন না। আমি এই হারটাই নিব মাসিমা, আপনি আমাকে দিন। টুনি কমলা বৃদ্ধার কাছ থেকে হারটি ছিনিয়ে নিয়ে সামনের দিকে চলতে থাকে। এদিকে কমলা বৃদ্ধা ভীষণ কাঁদতে থাকে। উফ বাবা, যাই, এবার একটু নদীর পাড়ের দিকে হাঁটতে চলে যাই। ও মা, ফুল দিয়ে সাজানো বাঁশের ঘর। এই বনে এত সুন্দর ঘর আছে, আমি তো আগে জানি না। আজকে প্রহরীকে ডেকে এই ঘর আমি নিয়ে যাব। টুনি যখন হাসছিল এমন সময় সেখানে কবুতর চলে আসে। রাজকুমারী, এই ঘর নিবেন না। এই ঘর এক ডাইনির, ওরা মা মেয়ে এই ঘরে থাকে। তাড়াতাড়ি চলুন পালিয়ে যাই এখান থেকে, ডাইনি চলে এলে বিপদ হয়ে যাবে। কি বললি তুই? ডাইনি আবার এত সুন্দর বাড়ি করে নাকি? বুঝেছি, এই বাড়ি আমি নিব জন্য তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, এই বাড়ি তো আমি নেবই, আর সাথে তোকে এর জন্য উচিত শিক্ষা দিব। দেখো, এই পাখিটা আমার ঘর চুরি করে নিয়ে যাচ্ছে মা। ওই কত বড় সাহস, আমার ঘরে হাত দিয়েছে। আই পাখি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে কাঁদিয়েছিস? আজ তোকে চুরি করার শিক্ষা দিয়ে দিব আমি। ওরে বাবারে, তার মানে এটা সত্যি ডাইনির ঘর। আমাকে শাস্তি দিও না ডাইনি, আমাকে তুমি শাস্তি দিও না। আমি চলে যাচ্ছি। না না, তোকে এবার শাস্তি পেতেই হবে। এরপর ডাইনি টুনিকে পাশে একটা খাঁচায় বন্দি করে। আর এসব কিছু আড়াল থেকে কবুতর দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, রাজকুমারীকে তো ডাইনি বন্দি করে ফেলেছে। এবার কি হবে? এক্ষুনি গিয়ে বনবাসীকে জানাতে হবে। কবুতর হাঁপাতে হাঁপাতে বনের পাখিদের কাছে চলে আসে আর সব কথা খুলে বলে। হায় হায়, তাহলে তো এক্ষুনি আমাদেরকে তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে, নয়তো যে বিপদ হয়ে যাবে। বনের পাখিরা টুনিকে বাঁচাতে এক তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে নিয়ে ডাইনির বাড়ির সামনে চলে আসে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আপনি চিন্তা করবেন না রাজকুমারী, আমরা চলে এসেছি। একে তান্ত্রিক? হ্যাঁ আমি। চুপচাপ এই পাখিকে ছেড়ে দিয়ে চলে যা তোর ঘর নিয়ে, নয়তো বন্দি করব তোদের মা মেয়েকে। ওরে বাবারে, যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর ডাইনি টুনিকে মুক্ত করে দিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায়। সত্যি তোমরা কত ভালো পাখি, তোমাদের আমি কত অত্যাচার করেছি। তোমরা আজ তার প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তা না করে আমাকে মুক্ত করলে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ক্ষতিপূরণ দিব। রাজকুমারীর এমন পরিবর্তন দেখে পাখিরা ভীষণ খুশি হয়। আর এরপর থেকে টুনি আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি। বনে আবারও শান্তি নেমে আসে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়, তাই আমরা অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শুনুন শুনুন শুনুন, আমাদের বনে 5 বছর পর আবারও ভোট হবে, তাই বনের মোড়ল যাকে বানাবেন ভেবে চিনতে বানাবেন। আপনাদের সবার অনুরোধ রইল, কাল নিজ দায়িত্বে ভোট দিতে যাবেন। শুনুন শুনুন শুনুন। তোতা, এবার কাকে ভোট দিবি? কাল তো ভোট।
কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না। 5 বছর থেকে তো টোনা মোড়ল ছিল। টোনা তো বনের কোনো উন্নতি করেনি, কিন্তু সবার আপদ বিপদে পাশে দাঁড়িয়েছে। ঈগল দাদা গাজর মার্কায় দাঁড়িয়েছে। ঈগল দাদা বলেছে আমাদের বনে নাকি অনেক উন্নতি করে দিবে, তাই আমি ঈগল দাদাকেই দিব। টোনা এবার কোন মার্কায় দাঁড়িয়েছে রে সুখী? টোনা তো নীল পেয়ারা মার্কায় দাঁড়িয়েছে। তুই ঈগল দাদাকে ভোট দিস কেমন? আচ্ছা ঠিক আছে, ঈগল দাদাকে দিবনি। 5 বছর পর ভোটের মাইকিং শুনে বনের সবাই নিজেদের মাঝে আলোচনা করতে থাকে, সিদ্ধান্ত নিতে থাকে এবার বনের মোড়ল কাকে বানাবে। টনি, এবার মনে হয় আমি ভোটে জিততে পারবো না। ঈগল দাদা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে টনি। টোনা, তুমি এত চিন্তা করো না তো, যা হবার হবে। একটা কথা মাথায় রাখো, সৃষ্টিকর্তা যা করে সবার ভালোর জন্যই করে, বুঝলে? আচ্ছা ঠিক আছে টনি, চলো বনের সবার কাছে ভোট চেয়ে আসি। এই বলে টনি ও টোনা ভোট চাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এক এক করে বাড়িতে যেতে থাকে। ময়ূরী দিদি, এই নাও মার্কা, কাল তোমরা টোনাকে ভোট দিও। নিশ্চয় দেব। টোনা আমাদের জন্য যা করেছে আমরা কখনো ভুলতে পারবো না। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি ভোটে জয়যুক্ত হব। কি কথা হচ্ছে এখানে শুনি? এই তোমরা সরো সরো, ঈগল দাদা তুমি আসো। ময়ূরী, এই নে মার্কা, আমাকে ভোট দিবি বুঝলি? ময়ূরকেও বলবি যেন আমাকেই ভোট দেয়। আর চিন্তা করিস না তোরা, আমি যদি একবার বনের মোড়ল হতে পারি তবে কারো কোনো কিছুর অভাব থাকবে না। বনের সবাইকে আমি ধনী বানিয়ে দিব। এসব বলে ঈগল সেখান থেকে চলে যায় আর বনের সবাইকে লোভ দেখাতে থাকে। অন্যদিকে টুনি ও টোনা সবার কাছে আশীর্বাদ চেয়ে ভোট দিতে বলে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন বনের সবাই ভোট দেওয়ার জন্য চলে আসে। তোমরা কেউ ঝামেলা করো না, সিরিয়ালে দাঁড়াও। এক এক করে এসে এই ঘরে গিয়ে যাকে মন ভোট দিয়ে যাও। সবাই ভোট দিতে পারবে, কোনো চিন্তা নেই। এরপর বনের সবাই ভোট দিতে থাকে। এভাবেই একে একে সবার ভোট দেওয়া শেষ হয়ে যায়। ভোটকে জয়ী হলো সেটা শোনার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ভোট হিসাব করাও শেষ হয়ে যায়। এবার ঘোষণা করা হবে কে আমাদের বনের মোড়ল হয়েছে। সবাই দয়া করে মনোযোগ দিয়ে শোনো। এবার 100 ভোটে জয়যুক্ত হয়েছে আমাদের ঈগল দাদা। ঈগল দাদা এখন থেকে আমাদের বনের মোড়ল। ঈগল দাদা, তুমি তো মোড়ল হয়ে গেলে। তোমার ইচ্ছে পূরণ হয়ে গেল ঈগল দাদা। এই কালু, ঈগল দাদা বলছিস কেন? মোড়ল মশাই বল, মোড়ল মশাই। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই। এরপর ঈগল খুশি মনে বাসায় চলে আসে আর টুনি ও টোনা মন খারাপ করে তাদের বাসায় ফিরে আসে। টনি, আমি বনে সবার জন্য কম করেছি নাকি? সবাই আমাকে এত বড় ধোকা কেন দিল? টোনা, তুমি মন খারাপ করো না। বনের সবাই যা ভালো বুঝেছে তাই করেছে। বনের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তাই না বলো? অবশেষে আজ আমি মোড়ল হতে পেলাম। মোড়ল হওয়ার জন্য কত কি না করেছি, আজ আমার অনেক আনন্দ লাগছে। হা 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 হা। মোড়ল মশাই, আমি খুব গরিব, আমি কোনো কাজ করতে পারি না। তাই বলছিলাম কি, যদি আমাকে সাহায্য করতেন। ঠিক আছে, যত বৃদ্ধ বৃদ্ধা আছে মাসে মাসে 1000 করে টাকা পাবে। কিন্তু মোড়ল মশাই, আমরা তো আগে 2000 করে টাকা পেতাম। আপনি তো আর একা বৃদ্ধা নন, আপনার মতো অনেক বৃদ্ধা আছে, এখন থেকে সবাই পাবে। আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন, আমি জানি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই বলে কামিনী সেখান থেকে চলে যায়। মোড়ল কালুকে নিয়ে বনের চাষ করার জমিগুলো দেখার জন্য চলে আসে। তোতা, এই তোতা, এদিকে একটু আয় তো। জি মোড়ল মশাই, বলুন। এখন থেকে এই জমি চাষ করে যত টাকা পাবি এখান থেকে তুই অর্ধেক নিবি আর বাকি অর্ধেক আমাকে দিয়ে আসবি। কিন্তু মোড়ল মশাই। কোনো কিন্তু নেই, বনে অনেক অসহায় গরিব আছে, তাদেরকে দিতে হবে। যা বলছি তাই করবি। মোড়ল মশাই, আপনি এসব কি করছেন? সবার টাকা আপনি এভাবে নিচ্ছেন? আরে বোকা কালু, বুঝিস না তুই? আমি হচ্ছি মোড়ল, আমার কথা সবাই মানবে। এভাবে টাকা না নিলে ধনী হব কি করে? কিছুটা সবাইকে দিব আর বাকিটা আমার পকেটে। হা 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 হা।
বাহ মোড়ল মশাই, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। আসলে আপনি অনেক চালাক। চালাক না হলে কি আর হয় নাকি? এভাবেই মোড়ল অন্যায়ভাবে বনের সবার কাছ থেকে টাকা নিতে থাকে। গরিব অসহায় যারা টাকা দিতে পারে না তাদের কাছ থেকে জুলুম করে টাকা নেয়। এভাবেই দেখতে দেখতে মোড়ল অনেক ধনী হয়ে যায়। থাকার জন্য বিশাল একটা বাড়ি তৈরি করে। মোড়লের দিন দিন অহংকার বাড়তেই থাকে। অহংকারে যেন মাটিতে পা রাখে না। এমনই একদিন, কালু, যা বাজারে গিয়ে সব দোকান থেকে টাকা নিয়ে আয়। টাকা দিতে না চাইলে জোর করে টাকা নিয়ে আসবি। কারো কোনো কথা শুনবি না। বনের সবাই এখন আমার মুখে মুখে কথা বলা শুরু করেছে। মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি সবার কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। এই বলে কালু বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে কালু তার গন্তব্যে পৌঁছে যায়। কালু বাজারে এসে দোকানে দোকানে টাকা তুলতে থাকে। পেঁচা দাদা, যত টাকা ইনকাম করেছো তার থেকে অর্ধেক টাকা দাও, মোড়ল মশাই চেয়েছে। একটু দাঁড়াও, দিচ্ছি। এই নে কালু, টাকা। সুখী দিদি, দাও দাও, টাকা দাও। টাকা? কিসের টাকা তোকে দিব রে কালু? কিসের টাকা আবার? মোড়ল মশাই টাকা চেয়েছে, সেই টাকা দিবে। কিন্তু কালু, আমি তো আজ 1 টাকা ইনকাম করতে পারিনি। আমি এত কিছু শুনতে চাই না, টাকা চেয়েছি, দিয়ে দাও। আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে টাকা দিব শুনি? ভালোভাবে বলছি, শুনছো না তাই না? দাঁড়াও, এক্ষুনি তোমার দোকানটা ভেঙে দিচ্ছি, তবেই বুঝবে মজা। না না কালু, তুই আমার দোকানটা ভাঙিস না। এই দোকান না থাকলে আমি কি করে আমার সংসার চালাবো? দয়া করে ভাঙিস না কালু। সুখী অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কালু সুখীর কোনো কথা না শুনে যেই না কালু সুখীর দোকান ভাঙতে যাবে, ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। দাঁড়াও কালু দাদা, দাঁড়াও। খবরদার সুখী দিদির দোকানে হাত দিবি না। যদি হাত দেই তবে কি করবি আমার শুনি? কি করব দেখতে চাস তুই? আমরা বনে সবাই চলে এসেছি, তোকে মেরে বন থেকে তাড়িয়ে দিব। সাহস থাকলে দোকানে হাত দিয়ে দেখা। ওরে বাবারে, বনের সবাই দেখে একসাথে হয়েছে, এখানে আর একটা কথা বললে মার খেতে হবে। তার চেয়ে বরং আমি এখান থেকে পালাই। কালু ভয় পেয়েছে, তাই পালিয়ে গেল। টোনা, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা ভালো পাখিকে চিনতে পারিনি। তোর মতো ভালো একজনকে রেখে বাচ্চা ঈগলকে আমরা ভোট দিয়েছি। আমরা ভেবেছিলাম ঈগল দাদা আমাদের ধনী করে দিবে। আমরা ভুলে গিয়েছিলাম। তুই আমাদের কত উপকার করেছিস। আপদে বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছিস। সত্যি রে টোনা, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা কেন যে ইগলকে ভোট দিতে গিয়েছিলাম এখন আমরা হরে হরে বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করিনি। আমি আগেও তোমাদের পাশে ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। টোনা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রে। আমরা চাই তুই আবারও আমাদের বনের মোড়ল হ। হ্যাঁ হ্যাঁ, আমরাও চাই। তাহলে এই শুভ কাজে দেরি কেন? ঈগল দাদা আমাদের বনের সবাইকে ঠকিয়েছে, তাকে তার উচিত শিক্ষা পেতেই হবে। ইগলকে শায়েস্তা করে টোনাকে আবার মোড়ল বানাবো। তোমরা চলো ইগলের বাসায়। এই বলে সবাই ঈগলের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মোড়ল মশাই, মোড়ল মশাই, বনের সবাই অনেক ক্ষেপে গিয়েছে। আমি কোন রকম জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। নিশ্চয়ই বনের সবাই আপনার কাছে আসবে, তাই বাঁচতে চাইলে এখান থেকে পালান। কি বলছিস কি তুই? তাহলে তো সব টাকাগুলো ব্যাগে নিয়ে এখান থেকে পালাতে হবে। চল চল, তাড়াতাড়ি কর। এরপর এগুলো কালু ভয়ে সব টাকা ব্যাগে ভরিয়ে যেই না পালাতে ধরবে, অমনি বনের সবাই তাদের সামনে হাজির হয়। ইগল দাদা, কোথায় পালাচ্ছ তুমি? কোথাও না তো, কোথায় আবার পালাবো? হে মা, তোমার হাতে দেখছি ব্যাগও আছে। আমাদের টাকাগুলো নিয়ে পালাচ্ছ তাই না? আমাদের কষ্ট করে টাকা নিয়ে কোথাও পালাতে পারবে না ঈগল দাদা। আমরা সবাই চলে এসেছি। ঈগল দাদাকে তার উচিত শিক্ষা পেতেই হবে, পেতেই হবে। ঈগল দাদা আর কালুকে মেরে বন থেকে তাড়িয়ে দিতে হবে। না না, তোমরা আমাকে মেরে তাড়িয়ে দিও না। আমি বুঝতে পেরেছি অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু টাকার লোভে ঈগল দাদার কথা মতো চলেছি। তোমরা আমাদের মেরো না। তোমরা যা বলবে আমরা তাই করব। সত্যি বলছো? আমরা যা বলবো তোমরা তাই করবে? হ্যাঁ, আমরা সব কথা শুনবো। আজ থেকে তোমরা বনের সব জমিতে চাষ করবে। যা ফলন হবে বনে সবাই ভাগ করে নিবে। এরপর সবাই এগুলো কালুকে উচিত শিক্ষা দেয়। সব টাকা বনের সবার মাঝে বিলিয়ে দেয়। বনের সবাই টোনাকে আবারও বনের মোড়ল বানায় আর অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে।
দেখলে তো বন্ধুরা, অযোগ্যকে যোগ্য স্থানে বসালে অহংকারী হয়ে ওঠে, তাই অযোগ্যকে যোগ্য স্থানে বসানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।